মুহূর্তে দেখবা আর এটা তোমার মাথায় চলে আসবে। সেই নোটটা যারা তৈরি করতে পারবে না, আর যারা শুধু ভরপুর পড়ে যাবে, ভিডিও দেখে যাবে, আর বাইরে যত লাইন লিখছে তত লাইন শুধু স্লাইডে থেকে লিখবে, ভাই তুমি ধরা খাবা। আসসালামু আলাইকুম, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। খুব টেনশন হচ্ছে কেমিস্ট্রি নিয়ে, 90+ নাম্বার আসবে। কেমিস্ট্রি তো বোঝা ভিত্তিক একটা পড়া ভাই, তার মধ্যে আবার জৈব রসায়নও পড়ি নেই ভাই। ফার্স্ট পেপারে তো মাত্র 2-3টা অধ্যায় পড়ছি, বা আর মৌলের পর্যাবৃত্ত ধর্ম এগুলো তো ভাই সংকরায়নটাই পারি না ভাই। মানে সব সমস্যা ভাই সলভ কি? আসলে আমার কেমিস্ট্রিতে A+ আসবে? আমি তোমাদের বলছি, কেমিস্ট্রি এমন একটা সাবজেক্ট যেটার মধ্যে সবচেয়ে তোমার এইচএসসি লাইফের যতগুলা আছে তার মধ্যে সবচেয়ে কম অধ্যায় এখানে। আবার শর্ট সিলেবাস, লং সিলেবাস বা ফুল সিলেবাস এটার মধ্যে এটা নাই। এটা যা পড়তেছো এটা শর্ট সিলেবাসও এইগুলোই প্রপারলি ছিল। লাস্টের একটা অধ্যায় হয়তো বা ফার্স্টের অধ্যায় এগুলো থেকে মেনলি সৃজনশীল আসেই না তেমন। তো তোমার কেমিস্ট্রি ফুল আগে থেকে পড়ার দরকার ছিল ভাই। জৈব রসায়নের সমস্যা অনলি ওয়ান সাবজেক্ট, কারণ 2 কোশ্চেন আসতে পারে, সৃজনশীল 2টা আসতে পারে, আর 3টা আসতে পারে, বাকি 4টা চ্যাপ্টার আসছে তো তোমার জন্য। পরিবেশ রসায়ন, পরিমাণগত রসায়ন, এরপর হচ্ছে তড়িৎ রসায়ন, এগুলো প্রপারলি পারো তো? ওই 4টা যদি সৃজনশীল হয় 40 উঠাতে পারবা তো? তাহলে তুমি জৈব রসায়নের পিছনে ঘুরতেছো। আর ওই 4টা অধ্যায় 3টা অধ্যায়ের কী করছো তুমি? সেগুলার প্রপারলি করছো? কয়টা সৃজনশীল সলভ করছো? কয়টা সৃজনশীল শেষ করছো? যে তুমি টেস্ট পেপার কিনতে আসো, ওই বাইয়ের বই কিনতে আসো, এই বাইয়ের বই কিনতে আসো, বই কিনে বইয়ের বস্তা ভরপুর করে ফেলছো, কয়টা সৃজনশীল সলভ করছো কেমিস্ট্রির? সৃজনশীল সলভ না করলে শুধু বেসিক পড়ে গেলে তুমি দেখবা সৃজনশীলে সলভ করতে পারতেছো। সেটার একটা মেইন অধ্যায় হচ্ছে প্রথম পথের হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন, দেখবা সব পারো। হাইড্রোজেন বন্ধন কীভাবে ঘটনা হয় সব পারো, পাজানের নীতি পারো, সব পারো, কিন্তু তুমি ওই যে সৃজনশীলের যে মেইনটা দেওয়া থাকবে, এত সারণী থেকে এইটা, পর্যায় সারণী থেকে এটা এনে তোমার সলভ করতে হবে, তুমি কোশ্চেনে ধরতে পারবা না। ওই মোলটা কি সেটাই তুমি জানো না, 47 নম্বর মোলটা কি সেটাই জানো না, 46 নম্বর মোলটা কি তুমি সেটাই জানো না। এখন তাইলে তুমি হচ্ছে, তুমি জানো হাইড্রোজেন বন্ধন জানো, সংকরণ জানো, হাইব্রিডাইজেশন যেটা বলে সেটা জানো, সবই জানো, তুমি ওদের থেকে সৃজনশীলে সলভ করতে পারবা না। তুমি ইলেকট্রন বিন্যাসে ভালো করে পারো না, তুমি বুঝতেছো না এটা কি ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস, 47 নম্বর ইলেকট্রন বিন্যাস কীভাবে করতে হবে সেটাই তুমি জানো না। 53 নম্বর কীভাবে করতে হবে, ক্রিপ্টনের ইলেকট্রন বিন্যাস করতে হবে কীভাবে, ওই মল থেকে কীভাবে বের করে আনতে হবে তুমি জানো না। তৃতীয় পর্যায়, চতুর্থ পর্যায়ের বা হচ্ছে তৃতীয় পর্যায়ের গ্রুপ নম্বর 3-এর এগুলো কোন মল এটা তুমি সেটাই বুঝতেছো না। তুমি 2 নম্বরে সব শেষ করলেও তো তুমি সৃজনশীল ধরতে পারবা না, তোমার আগে তো সেগুলোই ধরতে হবে। এখন তুমি সৃজনশীল সলভ করলে একমাত্র সেটা ধরতে পারবা। বেসিক অনলি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার হচ্ছে যদি তুমি সৃজনশীল সলভ করতে পারো সেক্ষেত্রে তুমি কোশ্চেন ধরতে পারলে। আর তুমি কোশ্চেনে ধরতে পারো না, তোমার বেসিক দিয়ে কী হবে? বাট বেসিক তো অবশ্যই ইম্পর্টেন্ট। তুমি কোশ্চেন ধরতে পারলে আবার বেসিক পারলা না, তখন পারলা কী করবা? তো সবসময় আগে দুইটাই সামঞ্জস্যে রাখতে হবে। কেমিস্ট্রি আসলে ভাই প্যারা না, কেমিস্ট্রি গুণগত রসায়ন কী আসে, কেএসপি কেআইপি থেকে একটা শুনছিল আসেই, দ্রব্যতার ম্যাথ যেটা সেটাতে একটা টপিক আসে প্রথম পার্টে বোরের, আর হচ্ছে কি হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। এরপরে এই যে সূত্র বর্ণালী সূত্রগুলো আছে সেখান থেকে গামার মানে এটা ইয়ার মান নির্ণয় করে, ল্যামডার মান নির্ণয় করতে দেয়, কোন পর্যায়ে পড়েছে মানে হচ্ছে কোন রং দেখায়, দৃশ্যমান অতিবেগুনি এগুলা। এরপর হচ্ছে অরবিটালের হচ্ছে পাউলের বর্জন নীতি, এইগুলোই তো অরবিটাল নির্ণয়, এর উপশক্তি স্তর অরবিটাল নির্ণয়। এরপর হচ্ছে ইলেকট্রন বিন্যাস করতে দেয়, ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে হয়। মেনলি তো এইগুলোই তোমার হচ্ছে, এগুলো কখন ধরতে পারবা যখন সৃজনশীল সলভ করবে। তুমি তো সৃজনশীলে সলভ করো না, বই কিনে ভরপুর করে ফেলতেছো। বাট সৃজনশীল তো তোমার করতে হবে, একটা প্রপার সাজেশন লাগবে তোমার, সেটা হচ্ছে সৃজনশীল সলভ করার জন্য। একটা কথা মনে রাখো, সাজেশন পিছিয়ে দৌড়াতে থাকবা তো তাহলে সৃজনশীল সলভ না করলে লাভ নাই, শুধু ওই যে সাজেশন থেকেই সৃজনশীল চলে আসবে না। যখন সাজেশন কাজে লাগবে তখনই, যখন ওই সাজেশনের ভিত্তিকে ট্রাইব ভিত্তিক বা অনেক সৃজনশীল আসলে তুমি এই টাইপের মধ্যে কীভাবে ফেলে দিতে পারবে সেটা জানবা। এলে এই জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সৃজনশীল সলভ করা। ভাই এখন তো টাইমে নাই, সৃজনশীল সলভ করবো কীভাবে? তোমার নোট আছে কেমিস্ট্রি প্রপারলি সুন্দর করে নোট আছে তো, যেটা হচ্ছে একবারে ওই নোটটা না, যে নোটটা হচ্ছে এইটার হচ্ছে এটা একবারে ছোট ছোট ক্ষুদ্র অক্ষরগুলো সবগুলো তোমার খাতায়, যেটা তোমার কেমিস্ট্রি বই মোটা, তোমার নোট মোটা 4টা অধ্যায়। আরে ভাই 2 দিন পড়ো, দেখো 1 ঘন্টা পড়ো, রিডিংটা পড়ো, সে রিভিশন দিতে যাও, 5-6 পেজ পড়ার পর মাথা হচ্ছে ব্যথা করা শুরু লাগে। ওইটা তো নোট না, তখন কি করবা? তখন তো তোমার মেনলি হচ্ছে আগে সৃজনশীল সলভ করতে যাবা, যখন দেখবে এই সমস্যা হচ্ছে তোমার তখন ওই যে টপিকটা বের করে সলভ করো।
এখন তুমি যাইতে যা টপিক দিয়ে যাইতে যাইতে দেখলা যে হচ্ছে এমসিকিউ রিলেটেড অনেক কিছু আছে, এটা তো হচ্ছে তোমার অ্যাডমিশন ভিত্তিকের সাজেশন। তোমার এইচএসসি ওর অ্যাডমিশন তফাৎ, বাট এই এইচএসসি যারা ভালো করে পড়ে তাদের এই অ্যাডমিশনটা ইজি হয়ে যায়, কারণ ওই যে পড়া তো এইগুলোই। তো তোমার প্রপার সাজেশন লাগবে, তোমার হচ্ছে কি একটা নোট তৈরি করতে হবে প্রতিটা গুণগতের জন্য, মূলের পর্যাবৃত্ত ধর্মের জন্য, রাসায়নিক পরিবর্তনের জন্য, পরিবেশ রসায়নের জন্য, তড়িৎ রসায়নের জন্য, পরিমাণগত রসায়ন বলো, সবগুলোর জন্য একটা নোট লাগবে। ভাইয়া জৈব রসায়ন তাহলে কী করবো? জৈব রসায়ন নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। তুমি তো ভাই জৈব রসায়ন দিয়া তুমি যদি কেমিস্ট্রি রিলেটেড পড়ো তাহলে তোমার জৈব রসায়ন ফুললে লাগবে ফুললে। তুমি তো ওই লেভেলে যদি স্টুডেন্ট না হও তাহলে তোমার একটা কাজ, তুমি ওই 4-3টা অধ্যায় ভালো করে পড়ো। জৈব রসায়নের জন্য বিভিন্ন ভাইদের বই আছে যেগুলো তারা মেইন টপিকগুলো থেকে বারবার সৃজনশীল আসছে, ওই সৃজনশীলগুলোর টপিকগুলো তুমি নোট করো এবং ওইগুলোই বারবার রিভিশন দাও, ওইগুলো সলভ ভিডিও দেখো। তাইলে তো এখান থেকে যদি পারো অন্য অধ্যায় তোমাকে প্যারা দিলে এখান থেকে তো একটা সৃজনশীল দিতে পারবা, 3টা আসুক 2টা আসুক। প্রপার সাজেশন ভালো করে করো, নিজেকে তৈরি করো, তাহলে তো হয়ে যায়। কেমিস্ট্রিতে পাওয়া যায় ভাই, কেমিস্ট্রিতে এমন একটা সাবজেক্ট যেটাতে তোমার লিখতে হবে না ভরপুর অনেক, এক প্রপার লেখাটা লিখলেই তোমার নাম্বার হয়ে যায়। কেমিস্ট্রি ফুললি একটা সুন্দর সাবজেক্ট, যেটা হচ্ছে আমার থেকে ফিল আই লাইক ফিল, এটা হচ্ছে সুন্দর করে শর্টকাট লিখলেই হয়ে যায়, কিন্তু তোমার প্রপারলি পড়তে হবে, নোট করতে হবে। তোমার হাইড্রোজেন বন্ধন কীভাবে গঠন হয়, ওই যে পুরো হাইড্রোজেন বন্ধনের গঠন ব্যাখ্যা করতে হবে না, হাইড্রোজেন গঠনের শুধু যেটা মেইন টপিকটা সেটা লাগবে, সেটা লিখে রাখো। এখন নোট নতুন করে, এখন যারা নোট তৈরি করবে না এইচএসসির জন্য, নট ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার তোমার নোট, এইচএসসির জন্য যেখানে তুমি পড়লে শেষ মুহূর্তে দেখবা আর ওইটা তোমার মাথায় চলে আসবে, সেই নোটটা যারা তৈরি করতে পারবে না, আর যারা শুধু ভরপুর পড়ে যাবে ভিডিও দেখে যাবে আর বাইরে যত লাইন লিখছে তত লাইন শুধু স্লাইডের থেকে লিখবে, ভাই তুমি ধরা খাবা। তুমি স্লাইড খাতায় থাকলে হবে না, তো প্রপার জিনিসটা খাতায় থাকুক। এত বড় মোটা থেকে তো বইই ভালো, বইতে তো কম লেখা থাকবে, তোমার খাতা এত মোটা হয়ে গেলে বুঝো নেই ব্যাপারটা, বোঝার চেষ্টা করো আর প্রপারলি নিজের গাইড তৈরি করো। সমস্যা হলে জানাও, অবশ্যই তোমার কাজে আসবে ইনশাল্লাহ। আর কেমিস্ট্রিতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, জৈব রসায়ন নিয়ে প্যারারও কোনো কারণ নেই। 10-12টা টপিক যেটা সিলেক্টেড ওইগুলো করো প্রপারলি। জৈব রসায়ন যদি এখন 2 দিন পরে কয়দিন পরে পরীক্ষা, এখন যদি জৈব রসায়ন ধরে দেয় নামকরণ কীভাবে গঠন হয়, এই যৌগটা কীভাবে গঠন হয়েছে এটা যদি পড়ো ভাইয়া তাহলে ধরা খাবা। আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আইসিডি কেটা পড়বে, তাহলে প্রপারলি পড়ো। যদি তুমি পরিবেশগত রসায়ন, তড়িৎ রসায়ন এবং পরিমাণগত রসায়ন এইগুলো আরও প্রপারলি ভালো করবে, এইগুলোকে থেকে যেভাবে সৃজনশীল আসো তোমাকে যেন আটকাতে না পারে। ভাই এই যে বাইরা বলছে এই টপিকগুলো ইম্পর্টেন্ট, এগুলোই পড়ে যায়, ধরা খাবা। তুমি জৈব রসায়ন আবার পারো না, তুমি ওই টপিকগুলো সিলেক্টেড কেন? সৃজনশীল করা ভরপুর, জীবন হবে সমাধান এবং সমস্যা হবে সমাধান, এটাই তোমার আসল প্যারাময় জীবন থেকে মুক্তির উদ্দেশ্য। আর অবশ্যই তো নামাজ কালাম পড়বাই, রমজান মাস চলে, আর রমজান মাসটাকে কাজে লাগাও পড়ার জন্য, একটা সেরা একটা মুভমেন্ট। ভাবতেছো ভাই মাথা ঘুরাচ্ছে পড়তে পারতেছি না, এই রমজানে তুমি গোছায় রাখো, এরপরে টাইমে পাবা না, দেখবা ভরপুর এক্সাম টেস্ট পরীক্ষা তো শেষ হয়েছে, কোচিংয়ে এক্সাম, এটা এক্সাম, তুমি নতুন অধ্যায় পড়বা কোন সময়? যদি এক্সামই দিতে চাও, এক্সাম দিবা খারাপ হবে, ডিপ্রেশনে পড়া শেষ। উদ্বাসে যারা পরীক্ষা দিতে যায় এরা অলরেডি অনেকেই ডিপ্রেশনে পড়ে গেছে, কারণ উদ্বাসের যে কোশ্চেন হয় তারা এমনি, যারা নর্মাল পড়া পড়ছে তাদের জন্য উদ্বাস ও হাই কোয়ালিটি ওদের দাম দেওয়ার টাইম নেই, উদ্বাস সবার জন্য নয়। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।